Welcome to my channel. আজকের বিষয়টি হলো হক কথা অ্যাবাউট ডেস্টিনি 2000 লিমিটেডের বিষয়ে। যারা আমার এই প্রোগ্রামটা দেখছেন এবং দেখবেন, আশা করি আমার কথাগুলো বিবেক বিবেচনা দিয়ে মিলাবেন এবং লাইক, শেয়ার, কমেন্টস করবেন। শেয়ার করলে আমার কথাগুলো সবাই জানতে পারবে, আমার ব্যক্তিগত মতামত এবং ন্যায্য কথা, হক কথা। আজকে গতকাল ডেস্টিনি 2000 লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জনাব রফিকুল আমিন একটা পিএইচডি মিটিং নামে, অর্থাৎ তার আম জনগণ পার্টি লোকজন, D2K অ্যাসোসিয়েটের লোকজন, মানে আম জনগণ মানে D2K অ্যাসোসিয়েট, D2K অ্যাসোসিয়েট মানে আম জনগণ, এই লোকজনগুলি নিয়ে একটা পিএইচডি মিটিং উনি ডাকছেন। এবং আমি কালকে ওনার এই পিএইচডি মিটিংয়ে জয়েন করছি। জয়েন করার পরে ওনার বক্তব্যটি পুরোপুরি আমি শুনেছি এবং সেই বক্তব্যের প্রেক্ষাপটে আমি কিছু শেয়ার করতে চাই আপনাদের সাথে। আমার কথাগুলো কতটুকু যৌক্তিক, লজিক সেটা দেখবেন, কারণ আমি যুক্তির সাথে কথা বলতে পছন্দ করি, যুক্তি দিয়ে কথা বলা পছন্দ করি। যুক্তির বাইরে যারা কথা বলে আমি তাদের থেকে দূরে থাকি। শুরুতে আগে আমার এই পরিচয়টা দেওয়া শুরু করি, তাহলে ভালো হবে। যদিও আমাকে আপনারা সবাই অনেকে চিনেন এবং জানেন, তারপরেও গতকালকের পিএইচডি মিটিং বা রফিকুল আমিনের বক্তব্য থেকে কারণেই আমার বক্তব্যটি পরিচয়টি দিতে হচ্ছে। আমি ডেস্টিনি 2000 লিমিটেডের একজন সিনিয়র পিএইচডি। আমি ডেস্টিনিতে জয়েন করি 2003 সালের জানুয়ারিতে, অর্থাৎ 104তম স্টেটমেন্টে। আমি যখন ডেস্টিনিতে জয়েন করি একটা প্রাইভেট অর্গানাইজেশনে জব করতাম, পাশাপাশি বিজনেস করতাম। ইয়াং বয়স, প্রচুর পরিমাণে পরিশ্রম করতাম, খাটতাম। এনিওয়ে ওই অবস্থায় ডেস্টিনিতে আমি ইনভাইট পাই। উনি কালকে বলছেন যে অনেকের যাদের সেন্টার আছে এ দিয়ে ফ্রি, আমার সেন্টারটি ফ্রি নয়। আমি কোম্পানিতে আমার দিন নাম্বার ডি দিয়ে শুরু। সুতরাং জনাব রফিকুল আমিনের উদ্দেশ্যে বলবো, যদি উনি দেখেন যে আমি এখানে বিনিয়োগ করে, ওনার কথা মতন আমি ইনভেস্ট করেই কিন্তু ডেস্টিনিতে ডিস্ট্রিবিউটর হয়েছি। তো উনি ডেস্টিনিতে যখন আমি জয়েন করি, জয়েন করার পরে আমার আপলাইন আনোয়ার শাহ চৌধুরী টিপু। আনোয়ার শাহ চৌধুরী টিপুর এক সাইড হলো মমিন মিয়াজি, ব্ল্যাক ডায়মন্ড, ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, ওনারা। আরেক পাশে হইলাম আপনার ওনার 22 জনের পরে, ওনার একটা গান টানা লাইনে 22 জনের পরে আমি ডেস্টিনিতে ওনার লিঙ্কে জয়েন করি। 22 জনের মধ্যে 21 জনই কিন্তু ব্যর্থ। আমি 2003 সালে যখন জয়েন করি তখনও লাখ টাকার উপরে মাসে আয় করি এবং ইয়াং, এনার্জেটিক, স্বপ্ন দেখতেছি, স্বপ্ন দেখা মানুষ, পরিশ্রম করতেছি। এই অবস্থায় ডেস্টিনিতে জয়েন করি। ডেস্টিনিতে জয়েন করার পর সামহাউ এই জনাব রফিকুল আমিন, উনি খুব সুন্দর সাবলীল ভাষায় কথা বলেন, মানুষকে বায়াস করেন। ওনার বায়াসে পড়ে আমি চাকরি বাকরি ছেড়ে ডেস্টিনি 2000 লিমিটেডে জয়েন করি। এবং আমার এক পাশে যিনি আনোয়ার শাহ চৌধুরী টিপু আছে, আমি ওনাকে ছোট করার জন্য বলছি না, উনি বসে বসে পাহারা দিতেন
কাউকে মোটিভেট করতে পারতেছিলেন না। যখন আমি এসে কাজ শুরু করলাম, আমার এক সাইকেল হওয়ার পরে, অর্থাৎ 3 মাসে আমার একটা সাইকেল কমপ্লিট করছি, 3 সাইকেলের পরে উনি আমার থেকে অনেক দূরে সরে চলে গেছে। উনি বুঝে ফেলছে যে আমি ব্যবসাটা করব। তো আমি এটা বলতেছি কেন, গতকাল রফিকুল আমিনের যে পিএইচডি মিটিংয়ে উনি বলেছেন যে এমদাদুল হক এমদাদ ওনারা আমি পিএইচডি বানাইছি। আজও রফিকুল আমিন শুধু একটা 2004 সালে আমি পিএইচডি হওয়ার পরে একটা মিটিং প্রোগ্রাম করছিলাম, সেখানে কেএম ফরাদের আহ্বানে সহযোগিতা উনি আমার একটা মিটিংয়ে অ্যাটেন্ড করছিল, আর কোথাও উনি আমার কোনো মিটিং বা প্রোগ্রামে অ্যাটেন্ড করেন নাই। আমি এটাতে বিশ্বাসীও ছিলাম না, কারণ আমি আমার কাজ করি। আনোয়ার শামসুদ্দিন টিপিও আমার 22 সাইকেলের পর, মানে প্রথম সাইকেলের পরে, 1 নম্বর সাইকেলের পরে উনিও উনার বুঝে গেছেন যে এমদাদ কাজ করবেন, সো উনি ওনার মতো কাজ করছেন। আমি অভিযোগ করছি না। আমার টিমে আমার টিমে মোট পিএইচডি সংখ্যা, মানে পিএইচডি সেন্টার 54টি, এবং আমি আপনার 4টা সেন্টার থেকে পিএইচডি। কারণ আজকে যারা ওইখানে বড় বড় কথা বলছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি যে আমরা কারা, আমি কে, এটা আগে বুঝেন। আজাদ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি দেখতেছেন, থ্যাংক ইউ। আলমাসুদ্দিন ভাই, আপনাকেও দেখছি, অনেক ধন্যবাদ। জব্বার আহমেদ ভাই, আপনারা দেখতেছেন, ধন্যবাদ। আমি আশা করি আমার এই বক্তব্যগুলি, আমি যেটা কথা বলতেছি, লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, তাহলে আমার এই মেসেজটি যাবে। আমিন ভাই লিখেছেন, রফিকুল আমিন গতকালের মিটিংয়ে সিনিয়র ডায়মন্ড পিএইচডি ডিস্ট্রিবিউটরদের চরম অবমাননা করেছেন। ধিক্কার, রফিকুল আমিনকে তীব্র নিন্দা জানাচ্ছি। নিন্দা জানানোর ভাষা নাই, কারণ নিন্দা নেওয়ার মতো যদি ওনার ক্যাপাসিটি থাকতো তাহলে নিন্দা জানায় লাভ ছিল। নিন্দা কি জানাবেন? ধন্যবাদ। এবং আমি এই 54 জন পিএইচডি, 54টা বিজনেস সেন্টারের মধ্যে মেন 48টা পিএইচডি। এই 48টা মেন পিএইচডি আমি আপনার অনেক সময়, শ্রম, মেধা, অর্থ দিয়ে এখান থেকে ডেস্টিনির 48 জন মেনকে পিএইচডি বানিয়েছি। পাশাপাশি এই সিস্টেমে আমার 1 নম্বর সেন্টার 375, 2 নম্বর সেন্টার 275, আরেকটা সেন্টার আছে 57 সাইকেল, আরেকটা সেন্টার আছে 39 সাইকেল, আরো একটা সেন্টার আছে গোল্ড, 2টা আছে সিলভার। তার মানে অ্যাভারেজে প্রায় 1000 সাইকেল আমার অর্জন হয়েছে ডেস্টিনি 2000 লিমিটেড থেকে। তাহলে এখানে আমি আমার প্রথম সাইকেল 3 মাসে করলে যেখানে আমি কি পরিমাণে সময়, শ্রম বিনিয়োগ করছি, এটা যারা ডেস্টিনির পিএইচডি এবং ডায়মন্ড হয়েছেন তারা কিন্তু বুঝেন। এবং আমার 2টা সেন্টারে একসাথে ডায়মন্ড হবে, ডাবল ডায়মন্ড হব, 4টা পিএইচডি, 4টা পিএইচডি বাকি। 2012 সালে যখন এই সমস্যার সৃষ্টি হয়, আমার ভিতরে ধারণা ছিল যে কিছুদিনের ভিতরে ঠিক হয়ে যাবে, এবং এই ডেস্টিনিতে সিলভারে এক্সিকিউটিভ প্রোগ্রাম, পিএইচডি প্রোগ্রাম, তারপরে আপনার যে ইফতার পার্টি, অমুক তমুক করতে করতে আমি যখন ডেস্টিনি বন্ধ হয়, আমার কাছে 2 লাখ টাকাও ক্যাশ ছিল না, বাট আমি 1000 সাইকেল অর্জন করছি। কারণ আমার একটা স্বপ্ন ছিল, রফিকুল আমিন যে স্বপ্ন দেখাইছেন, ডায়মন্ড হলে আর কোনো সমস্যা নাই, 14 গোষ্ঠী বৈশা বৈশা খাবে, এই রকম স্বপ্ন দেখাইছেন। এই জন্য আমি আমার পরিচয়টা, মানে প্রিভিয়াস কথাগুলো কিন্তু বলতে হচ্ছে। এবং 2টা সেন্টার থেকে ডায়মন্ড হলে 50 লাখ টাকা অর্জন করব, এরপরে আপনার ফ্ল্যাট হবে, এই আশায় এই ডেস্টিনি বন্ধ হওয়ার পরেও রফিকুল আমিনের পিছনে 18 সাল পর্যন্ত, 19 সাল পর্যন্ত টানা প্রতি মাসের প্রথম এবং দ্বিতীয় দিন ওনার সাথে দেখা করতাম, কবে মুক্তি হবে, কবে মুক্তি পাবো। সবচেয়ে দুঃখের বিষয় হলো, আমি ডেস্টিনিতে জয়েন করার আগে ঢাকা শহরে একটা সম্পদ ক্রয় করেছিলাম, যেটা খুব পরিশ্রম করে অল্প বয়সে, সেটাও এই রফিকুল আমিনের সাথে আলাপ করেই কিন্তু বিক্রি করেছি। উনি বলছেন যে এই কোম্পানি ঠিক হলে আপনার টাকার সমস্যা নেই। যাই হোক, ওগুলি যাচ্ছি না। আজকে যারা বলতেছেন আমরা কিভাবে এখানে আসি, দেখেন আমাদের ভিতরে কিন্তু একটা কাজ করে, কারণ সময় দিছি, শ্রম দিছি, বিনিয়োগ করছি। সো বিজনেস সেন্টারটা আমাদের জন্য খুব প্রয়োজন। ডেস্টিনি 2000 লিমিটেডে আমাদের বিনিয়োগ আছে।
আমি জনাব রফিকুল আমিন বা কোম্পানির ম্যানেজমেন্টে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি আপনার এখানে আপনার অধীনস্থ নয়, যারা আমরা ডেস্টিনিতে কাজ করি ডিস্ট্রিবিউটর যারা আছে অধীনস্থ নয়। সুতরাং আপনি আমাদেরকে 2012 সাল পর্যন্ত বা যেইভাবে 45 লক্ষ প্রায় 45 লক্ষ লোকের বাস দিছেন মিশা স্বপ্ন দিয়ে, এই স্বপ্নতে বাস খাওয়ার পরে আক্যালা বাস খাওয়ার পরেও আপনার হুজুর হুজুর করার কোনো কারণ নাই। কারণ আপনি দিচ্ছেন বাস 45 লাখ লোকের, আপনি স্বপ্ন দেখাইছেন প্রচুর, কিন্তু কারো স্বপ্ন বাস্তবায়ন করতে দেন নাই, কারো স্বপ্ন বাস্তবায়ন করেন নাই, কারো টাকা ফেরত দেন নাই। যাই হোক, আমি বলবো আপনি ছিলেন যারা জনাব রফিকুল আমিন, আপনি ছিলেন এই কোম্পানির একজন ফাইন্যান্সিয়াল পার্টনার বা ম্যানেজ ডিসিশন মেকিং বা মেকানিজম মেকিং পার্টনার, আর আমরা আপনার সাথে ছিলাম ওয়ার্কিং পার্টনার, কিন্তু আমরা কিন্তু আপনার অধীনস্থ নয়। সুতরাং আমাদেরকে এখন পর্যন্ত যে আপনাকে বাস খাওয়ার পরে হুজুর হুজুর করতে হবে, হ্যাঁ, আপনি আমাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন, এই কথাটি মোটেও আমি মেনে নিতে পারছি না, মোটেও মেনে নিতে পারছি না। কারণ এখানে আমরা স্বপ্ন শ্রম দিয়ে দেখেছি। রফিকুল আমিন প্রতারক সেটা সিস্টেমেই তো বোঝা যায়। ধন্যবাদ আজাদ ভাই। আমি এভাবে বলতে চাচ্ছি না, এখন আসলেন আমার কথা প্রসঙ্গে কিন্তু বুঝতে পারবেন। 2012 সালে যখন আপনার ডেস্টিনি 2000 লিমিটেডের কর্মকাণ্ড বন্ধ হয়, বন্ধ কে করছে দেখেন। আমি আবারও একটু প্রিভিয়াস হিস্টরি দেখি। ইনি আপনার জনগণের টাকা নেওয়ার পরে তখন এই জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, জনগণকে বিপদে ফেলে দিছে। শহীদুল ইসলাম খোকন ভাই, আপনাকে আসার জন্য ধন্যবাদ। হ্যাঁ, এই যে মোহাম্মদ শাহজাহান নতুন আমদানি নাকি, দালালের গোষ্ঠী দালালি না রাখা আমার কথাগুলো আগে শুনেন। আপনাদের সাথে আমার কোনো বৈরিতা নাই, আপনাদের মতো লোকজনের সাথে আমি কোনো কথাও বলি না, কমেন্টও করি না। আমি কথা বলি ডেস্টিনি 2000 লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জনাব রফিকুল আমিনের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে না। আপনারা কমিশন খাইছেন, আমি আসবো সেই দিকে। আপনারাও ধরা খাইছেন, এটা বুঝবেন। এখনো আরেকটু সামনে আসেন, কিভাবে ধরা খাইছেন বুঝবেন। ডেস্টিনি 2000 লিমিটেডে যখন আপনার রানিং অবস্থায় থাকতো ছিল, তখন এই জনগণের টাকা এবং স্বপ্ন দেখানোর পরে বিশাল জনগোষ্ঠীকে মাথায় রেখে আপনি জনাব রফিকুল আমিন রাষ্ট্রের সাথে টক্কর দিচ্ছেন। রাষ্ট্রের সাথে, যিনি রাষ্ট্রের সাথে যদি বেয়াদবি করে, যত বড় শক্তিশালী হোক, কেউ কিন্তু দাঁড়ায় থাকতে পারে না। কারণ উনি কিন্তু এই 45 লক্ষ লোকের 45 লক্ষ লোকের চিন্তা ভাবনা করেন নাই। উনি চিন্তা করছেন উনার আখের হাসিল। উনি যেভাবে দুর্নীতি করছে সেটা আমরা 2012 সাল পর্যন্ত অ্যাকুরেট বলতে পারবো না, সেটা ইনশাআল্লাহ এই স্পেশাল অডিট শেষ করার পরে আমরা জানতে পারবো। বাট ধারণা করতেছি উনি এই মানুষের সাথে ছলচাতুরি করে, মোটিভেশনাল দিয়ে এই মানুষগুলিকে বিপদে ফেলেছেন। বাঙালি জাতিকে সহজ সরল পেয়ে এই মানুষকে ঘিরালা বাস দিয়ে উনি এখন জিগির করতেছেন। 2012 সালের পরে যখন আপনার ডেস্টিনিতে এই কর্মকাণ্ড মামলা মোকদ্দমা হয়, তখন আমি যখন কথা বলি তখন মনে করে যে আমি আওয়ামী লীগ করি বা আওয়ামী লীগ করতাম, মোটেও না। যখন আপনার শেখ হাসিনার সরকার এই 2013 সালে ডেস্টিনির 45 লক্ষ লোকের বিনিয়োগের 45 লক্ষ লোকের কর্মসংস্থানের চিন্তা করেই কিন্তু একটা নীতিমালা তৈরি করেন, এবং নীতিমালা তৈরি করেন MLM নিয়ন্ত্রণ আইন, এবং আপনার কোম্পানিকে ডেস্টিনিকে লাইসেন্স গ্রহণের জন্য এবং এই ধরনের কোম্পানিগুলিকে লাইসেন্স গ্রহণ করানোর জন্য ক্ষেত্র তৈরি করে দেন, এবং 4টা কোম্পানির লাইসেন্সও পান, আবেদন করে লাইসেন্স কিন্তু পান। পরবর্তীতে তাদের কর্মকাণ্ড কি হয়েছে সেদিকে আমি যাব না। বাট রফিকুল আমিন যে 45 লক্ষ লোকের কর্মসংস্থান,
এটাকে গোয়ার্তুমি করে তার ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য ডেস্টিনি 2000 লিমিটেডটাকে গভর্নমেন্ট বন্ধ করে নাই, উনি চালু করতে দেন নাই। কারণ উনি তখন বলছিলেন যে বিভিন্ন সংস্থা থেকে বলছে যেহেতু রফিকুল আমিন বা যারা মামলার আসামি তাদেরকে বাদ দিয়ে নতুন শেয়ার হোল্ডারের মধ্য থেকে আপনার বোর্ড তৈরি করে আপনারা জয়েন্ট স্টকে জমা দেন এবং লাইসেন্সের আবেদন করেন। কিন্তু ওনার সাথে ডায়মন্ডেরা বসছে, শেয়ার হোল্ডাররা বসছে, উনি সারা কোম্পানি চালু হবে না, মানুষ জাহান্নামে যাক তাতে কিছু যায় আসে না। কেন রে ভাই, পৃথিবীতে কি আর কোনো কোম্পানি মানে বড় বড় কোম্পানিগুলি মালিক ছাড়া চলে না? কারণ সবাই কি মালিক থাকতে হবে নিশ্চিত এমন তো কথা নাই, সিও দিয়ে পরিচালনা করা হয়। একটা প্রতিষ্ঠান 49 জন শেয়ার হোল্ডারের কোম্পানি, যারা আসামি না তারা চালাক, জনগোষ্ঠী বাসক। এই রফিকুল আমিনের সাথে শুধু আমার এতটুকু আমার ভিতরের দুঃখ, আর কিছু না। যদি উনি ভালো মানুষ হইতো তাহলে লাইসেন্সটা করার সুযোগ করে দিত। 2004 সালে যে লাইসেন্সটা জন্য আবেদন করা হয়েছে সেখানে রফিকুল আমিন বা সাবেক ম্যানেজমেন্টের নাম থাকার কারণে একদম লিখিত পার্সু করে দিছে যে রফিকুল আমিন মানে এদের মামলার অভিযুক্ত থাকার কারণে আপনার ডেস্টিনি 2000 লিমিটেডকে লাইসেন্স দেওয়া হলো না। আমি আপনার এই লাইনে খুব 100% মজবুত না অনলাইনে, আমি আপনাদেরকে কমেন্ট বক্সে সেই 2014 সালের এই কি কারণে রিজেক্ট হয়েছে লাইসেন্সটা, মানে আপনার লাইসেন্স দেওয়া হলো না, এইটার কপি আমি কমেন্ট বক্সে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা দেখবেন। এনিওয়ে 2012 সালে দেন। এখন ওই 12 সালের পরে উনি যে কাজটা করছে, উনি ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য যারা উপরের সিনিয়র ব্যক্তি তাদের বিরুদ্ধে সমালোচনা মার্কেটে তৈরি করে দিলেন। হ্যাঁ, ধন্যবাদ বেলাল ভাই, আপনি সুন্দর কমেন্ট করছেন। এখন আমি আপনাদেরকে বলবো যে উনি আস্তে আস্তে ডায়মন্ড যারা আছে ডায়মন্ডদেরকে মির্জাফর বলছেন, অথচ ডায়মন্ডেরাও কিন্তু ডেস্টিনি বন্ধ হওয়ার পরে অনেকে গাড়ি বিক্রি করে মানে ওনারে টাকা দিচ্ছেন, এবং শেয়ার হোল্ডারদেরকে মির্জাফর বলছেন, যারা ডাইরেক্টর আছেন মির্জাফর বলছেন। একমাত্র উনি হইল পৃথিবীর শ্রেষ্ঠতম আউলিয়া। হ্যাঁ, এই আউলিয়া সব আপনার মানুষকে বিভ্রান্ত করে দূরে রেখে আস্তে 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 ডেস্টিনিকে মানে কলাপসের মানে দিকে নিয়ে যাচ্ছিলেন। এরপরে উনি করছেন D2K অ্যাসোসিয়েট আপনার তৈরি করলেন। আসেন আপনার D2K অ্যাসোসিয়েট নিয়ে কথা বলার আগে আমি আর একটু কথা বলি। 2016 সালের আপনার 2016 সালে মেবি আপনার আদালতে থেকে উনি জামিন নেন, এবং জামিন নেওয়ার শর্ত হইল যে গাছ বিক্রি করে উনি টাকা প্রদান করবেন। উনি স্বীকার করছেন যে আমার বাগানে 45 লক্ষ গাছ আছে, গাছ বিক্রি করবেন, এবং এটাকে পেপারে বিজ্ঞপ্তি দিয়ে, এবং ওনার লোকজন আপনার হেলিকপ্টার বিমানে গিয়ে গাছ বিক্রি করেন, কিন্তু সেই টাকা কোম্পানির ফান্ডে এবং অথবা দুর্নীতি দমন কমিশনের ফান্ডে প্রদান করেন নাই। এবং এই মানুষগুলিকে দূরে রাখতে 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 আস্তে আস্তে উনি করলেন D2K অ্যাসোসিয়েট। D2K অ্যাসোসিয়েট আজকে যারা আপনাদেরকে আমি সাধারণ জনগণের উদ্দেশ্যে বলতেছি, রফিকুল আমিনের যে জুম মিটিংয়ে যে 700, 800, 900 লোক হয়, এটা আমি মোটেও বিচলিত না। কারণ এরা কারা আসেন, ওনারা কি করছে, ডেস্টিনি 2000 লিমিটেডকে বন্ধ রেখে D2K অ্যাসোসিয়েট নামে 170টা কোম্পানি তৈরি করেন। এই 170টা কোম্পানিতে মোট এক একটা কোম্পানিতে প্রায় 18 জন করে ডাইরেক্টর। এই 18 জন ডাইরেক্টরের কাছ থেকে প্রায় 5 লাখ টাকা করে আপনার গ্রহণ করেন, এবং আপনার 31 জন করে শেয়ার হোল্ডার নেন। তাহলে 31 জন শেয়ার হোল্ডার হলে 170টা কোম্পানির যদি 18 জন করে যদি ডাইরেক্টর হয়, তাহলে তার ডাইরেক্টরের সংখ্যা এমডি ডিএমডি ডাইরেক্টর 3060 জন ডাইরেক্টর আছে। আর 170টা কোম্পানিতে যদি 31 জন করে শেয়ার হোল্ডার থাকে, অর্থাৎ 2.5 লাখ টাকা করে নিছেন, তাহলে 31 জন করলে 5270 জন শেয়ার হোল্ডার আছেন এই কোম্পানিতে D2K অ্যাসোসিয়েটের। তাহলে মোট সংখ্যা হলো 8330 জন।
পাশাপাশি আপনি দেখেন এই ৮,৩৩০ জনের কাছ থেকে আমি আমার জানা মতে একটা কোম্পানির চেয়ারম্যান, আমি গত ৩-৪ দিন আগেও কথা হয়েছে, উনি আপনার ৩০ লক্ষ টাকা রফিকুল আমিনের মানে এই একটা কোম্পানিতে প্রদান করছে, উনি হচ্ছেন চেয়ারম্যান। তা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার কোম্পানি থেকে কত টাকা নিয়েছেন? তাহলে আমাদের কোম্পানিতে প্রায় 2 কোটি টাকা নিয়েছেন। তাহলে 2 কোটি টাকা আপনার কোথায় দিছেন? এটা কি আপনার কোম্পানিতে আছে? দেখেন আমি আপনাদের উদ্দেশ্যে বলি, একটা কোম্পানি যখন তৈরি হয় তখন এই তৈরি হওয়ার জন্য মেমোরান্ডামে পাস করা হয়, একটা হলো অথরাইজ ক্যাপিটাল, একটা হলো পেইড আপ ক্যাপিটাল। একটা হলো অথরাইজ ক্যাপিটাল, একটা পেইড আপ ক্যাপিটাল। পেইড আপ ক্যাপিটালটা কি? পেইড আপ ক্যাপিটালটা হলো আপনি শেয়ার হোল্ডার ডাইরেক্টর কাছ থেকে যে টাকাটা নিছেন, এই টাকাটা কোম্পানির কোথাও যদি আপনি ল্যান্ড কিনে থাকেন, এইটা পেইড আপ ক্যাপিটাল দিয়ে আপনি ল্যান্ড ক্রয় করেছেন। বা যদি পেইড আপ ক্যাপিটাল বিনিয়োগ করে আপনি ফিক্সড অ্যাসেট করেছেন ল্যান্ড, আপনি বিল্ডিং তৈরি করেছেন, এটা হলো ফিক্সড অ্যাসেট। আপনি টেবিল চেয়ার কিনছেন, এটা হলো অস্থায়ী অ্যাসেট। অর্থাৎ এই সব সার্কুলে মিলে আপনার ব্যাংক ব্যালেন্স সব মিলে আপনার কাছে আছে পেইড আপ ক্যাপিটাল। আর অথরাইজ ক্যাপিটাল হচ্ছে ভবিষ্যতে যদি আপনি কোম্পানি বড় করতে চান তাহলে ব্যাংক লোন অথবা আরো টাকা আপনি কালেকশন করতে পারবেন। তখন আমি ওই চেয়ারম্যানের জিজ্ঞাসা করলাম যে আপনি যে পেইড আপ ক্যাপিটালের চেয়ারম্যান এই কোম্পানির, পেইড আপ ক্যাপিটালের টাকাটা কার কাছে? আপনার কাছে না আপনার কোম্পানিতে আছে নাকি? বলে না, এটা তো আমার কোম্পানিতে নাই, কারণ আমরা টাকা দিছি রফিকুল আমিন সাহেবের কাছে। এখন বলেন, একটা কোম্পানির পেইড আপ ক্যাপিটাল যদি রফিকুল আমিন সাহেবের কাছে থাকে জেলখানা, এটা যদি আমি প্রুফ করতে পারি, তাহলে কি পরিমাণে এই যে ৮,৩৩০ জনের টাকা ওনার কাছে মিনিমাম মানে আনুমানিক কম বেশি হতে পারে, তাহলে এই টাকাটা প্রায় অ্যাভারেজে ধরেন আপনার ৩০০ কোটি টাকা, এটা কার কাছে? এখন এই লোকগুলি কিন্তু ধরা, হ্যাঁ সামহাউ উপরের লোকগুলি যারা আছে মানে এমডি ধরেন ডিএমডি লেভেলে যারা আছে, তারা হয়তো এই মার্কেট থেকে আমাদের জানা মতে তারা কমিশন পাইছে, 40% 60% বন্টন হয়েছে। তারা হয়তো কিছু টাকা এখান থেকে কমিশন পাইয়ে এখান থেকে শেয়ার হোল্ডার ডাইরেক্টর হয়েছেন, কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু পকেটের টাকা দিচ্ছেন। এবং এই বিষয়গুলিকে ওনাকে প্রুফ করতে হবে। আমি ওনার বৈশাখী টিভিতে ওনার সাথে একটা মিটিংয়ে আলোচনা করছিলাম, উনি ডাহা মিথ্যা কথা বলে। ওনার সাথে বসে কি হবে? ওনার মতন একজন লিডার যখন অস্বীকার করে, মিথ্যা কথা বলে, আমার তো কিছু করার নাই। তো দেখেন এখান থেকে প্রায় ৩০০ কোটি টাকার মতন ওনার পকেটে, এবং পাশাপাশি সুপিরিয়র একটা কোম্পানি বানাইছেন। এই সুপিরিয়রে দেখেন আপনার কি মিথ্যা কথা বলতেছে, উনি একজন মিথ্যুক কিভাবে হয়, মিথ্যাবাদী। জেলখানায় থাইকা উনি জুম মিটিং করছেন সুপিরিয়রের, এবং বাইরে থেকে ৮০০ কোটি টাকা না ৮,০০০ কোটি টাকা আসবে, এই সুবিধা দিয়ে সবাইকে প্রত্যেক থানায় থানায় এজেন্ট হওয়ার জন্য মানে ১০০ টাকা ১৮০০ টাকা পাওয়া যাবে। ১০০ টাকা ১ বছরে ১৮০০ টাকা, ১ লাখ টাকা যে দিবে ১ বছরের পরে ১ লাখ টাকা ফেরত পাবে। কিছুদিন আগে আপনার ওই যে আপনার ডেস্টিনি ব্যাকগ্রাউন্ড থেকে ওনাদের এক কোম্পানির চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী ১ লাখ টাকায় ১ লাখ টাকা ফেরত পাবে ১ বছর পরে। ২০২২ সালে সে ১ কোটি পাবে। ২০৩০ সালে এসে টাকা গোনার মেশিন লাগবে, এবং মিনিমাম থানা প্রতিনিধি হলে তাকে ১২,৫০০ টাকার তাপ থাকবে। দ্রুত এটা প্রদান করেন জুম মিটিং এর। কত সালে? ২০২২ সালে। এখন উনি এইভাবে করে ওইখান থেকে প্রচুর পরিমাণে টাকা নিছেন, যাক নেক। কিন্তু আমার কথাতে আপনি টাকা নিছেন সেটা বিষয় না, আমি কথা হলে আপনি জুম মিটিং এ ট্রেনিং মিটিং করলেন, আপনি সুপিরিয়রের টাকা উঠানের কাজ করলেন সুপিরিয়রের, কিন্তু আপনি জনগণের সামনে মানে চ্যানেলে গিয়ে আপনি টক শোতে বলছেন যে আমি ডেস্টিনির কাজের জন্য জেল থেকে অনুমোদন নিছি। এই মিথ্যা কথা ভাই আপনি বলেন তো দেখি, মানুষ কি এখন বোকা যে আপনার কথায় মানুষ মানে ইজাতে হবে, বিশ্বাস করবে? সেই দিন আছে? আপনি দিচ্ছেন মানুষের বাস, আর আপনি এখন রঙ্গিলা গান গাইলে আপনার সাথে সাথে গান গাইব লোকজন না। আপনার সাথে কিসের এমন আপনার মানে সম্পর্ক? আপনার সাথে তো আমাদের ব্যবসায়িক সম্পর্ক। আপনার কারণে আমার মেয়ে মারা গেছে, আপনার এই ফটকাবাজি ব্যবসা করার জন্য। আপনার জন্য আমার মা মারা গেছে, আমি চিকিৎসা করাইতে পারি নাই। বাবা মারা গেছে, চিকিৎসা করাইতে পারি নাই। আমি আমার পাগলের মতন
এই যে আপনার দেনা নিয়ে না খাইয়া না দায়া ডেস্টিনি রক্ষা করার জন্য কাজ করতেছি, আমি আসবো সেদিকে। এরপর আপনি সেখানে করলেন, নিছেন এটা। এরপর আস্তে আস্তে যখন আপনার গাছ বিক্রি শেষ হইল, আপনি এই একটা ইয়া ছিল কি পিকিউ প্রিন্টার্স, এইটা বিক্রি করলেন। টঙ্গীর গোডাউনের প্রোডাক্ট বিক্রি করলেন। এটার সাথে কে কে জড়িত আমরা জানি। যারা যেসব ডাইরেক্টর আপনার সাথে এখন আপনাকে পট্টি মারতেছে বা আপনার সাপোর্ট টানতেছে, তারা প্রায় আপনার দুর্নীতিবাজ এবং লুটতরাজ, আমরা জানি তো। এবং দেখেন, এই সব কিছু শেষ করার পরে রফিকুল আমিন সাহেব আপনার কি করছে, জেলখানায় বসে একটা বোর্ড মিটিং করছে। আমি কমেন্ট বক্সে আপনাদেরকে দিয়ে দিব। সেই বোর্ড মিটিংটা করছে কে? পলাতক আসামি, ওনার ওয়াইফ ফারাদিবা, আপনার সাজ্জাদ হোসেন, ইরফান আহমেদ সানি এবং আপনার ইসমতারা। আচ্ছা, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন তো, যারা আপনি দেখছেন আমার কথাগুলো শুনছেন, যে একজন পলাতক আসামি কিভাবে জেলখানায় বৈশা বোর্ড মিটিং করে? এই বিষয়টা আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন এবং আপনি মিস্টার রফিকুল আমিন, আপনি বলেন, আপনি প্রমাণ করবেন। আপনি এখানে কি প্রমাণ করবেন? পলাতক আসামি কিভাবে জেলখানায় যায়? আদৌ কি তারা গেছেন না জাল করছেন? সেখানে তো হোসেন সাহেবের স্বাক্ষর নাই, মিটিং এ নাই। জেনারেল হারুন তো সেখানে ছিল না। তাহলে আমরা ধরতে পারি যে এটা জাল স্বাক্ষর এবং আপনি জেলার দিয়ে আপনি পয়সা খরচ করে এটা করেছেন। আপনি জানেন এটা যদি শেয়ার হোল্ডার মামলা করে তাহলে আপনাকে জেলখানায় যাইতে বেশি সময় লাগবে না। আমি এইটার কপিও আমি আপনার ইয়াতে দিয়ে দিব। এবং সর্বশেষ উনি এটা খাওয়ার পরে যখন আপনি দেখলেন যে এখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা কি করা যায়, তখন জেলখানায় বসে উনি একটা ড্রাফট তৈরি করলেন। উনি ডেস্টিনির দায়িত্ব থেকে উনি সরে যাবেন এবং 2020 না 21 সাল পর্যন্ত, সম্ভবত 20-21 এটা আছে, আমি কাগজটা দিব, 21 সাল পর্যন্ত উনি এখানে ডেস্টিনি থেকে বেরিয়ে যাবেন। ওনার অনারিয়াম, সম্মানী, বোনাস যা আছে ওনাকে পেইড করতে হবে। উনি শুধুমাত্র শেয়ার হোল্ডার থাকবেন। এটাও উনি একটা ড্রাফট তৈরি করছেন এবং ওনাকে এনওসি দিতে হবে ডেস্টিনি থেকে, ওনার কোনো দায় দানা নাই। তাহলে আজকে যদি এনওসি দিতেন তাহলে আজকে সেই আপনার এই যে স্পেশাল অডিট থেকে উনি পার পেয়ে যেতেন। আপনি এই কাজটা করেছেন। এখন বলেন, এই সব শেষ করার পরে এটাও আমি দিয়ে দিব, যখন 2018 সালে ডেস্টিনি 2000 লিমিটেডের অফিস দখল করে নিছেন D2K অ্যাসোসিয়েট নামক প্রতিষ্ঠানটি, সেই প্রতিষ্ঠানটি যখন আপনার মাতার সেন্টার দখল করে নেয়, কোনো ডেস্টিনির অফিস নেই, আমরা যাই ডেস্টিনির অফিস পাচ্ছি না, আমাদেরকে ঢুকতে দেয় না যে ডেস্টিনির অফিস এখানে নাই, এটা D2K অ্যাসোসিয়েটের অফিস। সেই দিন আপনি কোথায় ছিলেন? আপনি ডেস্টিনি প্রেমিক, আপনি কোথায় ছিলেন? ডেস্টিনির অফিস বন্ধ করে D2K অ্যাসোসিয়েট দখল করে নিছে। আপনার সাথে বৈশাখী টিভিতে বসে যখন আমি বলছি আপনি অস্বীকার করছেন, কিন্তু আপনার আরফান ভাই আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনি যখন এখানে আমি প্রশ্ন করছি অস্বীকার করছেন, পাশের থেকে ডায়মন্ডেরা বলছে যে না ঘটনাটা সত্য। সেখানে দেখেন ডেস্টিনিতে কোনো শেয়ার হোল্ডাররা ছিল না, সেখানে কোনো ডায়মন্ডেরা ছিল না, ওই মাতার সেন্টারের সামনে দেওয়া যাইতো না। আমরা ওইখানে যাই দেখছি এটা ঢুকতে পারতেছি না। আপনার কাছে যাওয়ার পরে আমি আবারও রিপিট করি, আপনার কাছে যাওয়ার পরে আপনি বলছেন ডেস্টিনির কথা বাদ দেন। ডেস্টিনি কি আর প্রতিষ্ঠান? এর চেয়ে অনেক বড় প্রতিষ্ঠান D2K অ্যাসোসিয়েট। ডেলি 300 কোটি টাকা ট্রানজেকশন করবে। তখনই আমাদের হাতের রক্ত গরম হয়ে গেছে, আমাদের হৃদয়ে লাগছে। আপনি টাকা নিয়ে গাট্টি বাঁধছেন, আমরা সময় শ্রম দিয়ে বিনিয়োগ দিয়ে পজিশন তৈরি করছি, রেজাল্ট আনবো ওই সময় আপনি, আপনার কারণে এই ডেস্টিনি বন্ধ। আমাদের যন্ত্রণা আমরা জানি, আপনি বুঝবেন না, আপনার ভিতরে সেই বিবেক বুদ্ধি নাই। যখন আপনার কাছে আমি যদি 2 নাম্বার হইতাম, যারা বলতেছেন ডেস্টিনি থেকে ডাইরেক্টররা আমাদেরকে সুবিধা দেন, আপনারা জিজ্ঞান জাকির হোসেন কিসলু সাহেব এখন আপনাদের পক্ষে কথা বলতেছে, রফিকুল আমিনের পক্ষে, ওনারা জিজ্ঞাসা করেন
আমি এই 5 বছরে 30 লাখ টাকার উপরে দেনা হয়েছি। আমার শর্ত হইল রফিকুল আমিন যাতে আর 2 নম্বরই না করতে পারে, সেজন্য আমি কাজ করতেছি। এবং আমি যদি 2 নম্বরই অর্থ ইনকাম করতাম, রফিকুল আমিন আমাকে প্রস্তাব দিছে যে আপনি কোম্পানির একটা এমডি হন, আপনি আপনার এতগুলা পিএইচডি আছে, আপনি তাদেরকে নিয়ে আসেন, আপনার এই কোম্পানির এমডি বানাই। আমি তো বুঝছি যে আমি 10 জনের থেকে 20 জনের থেকে 5 লাখ করে আনলে 1 কোটি টাকা ওনারা দিব, আর 1 কোটি টাকা যদি ওনারা দেয় আমি 20 লাখ টাকা খাবো। আর এই 20 লাখ টাকা আমার অবৈধ ইনকাম হবে। 20 লাখ টাকার জন্য আমার বিপদে পড়তে হবে, পরকালে হিসাব দিতে হবে। আমি এটাকে সমর্থন করি নাই, কারণ আমি সৎ। আমার সাহস হলো সৎ। আমি সৎ থাকার কারণে আমার সাহস, এটাই আমার পুঁজি। কারণ এত বড় কোম্পানি, আমি এত বড় 54 জন পিএইচডি, প্রায় 2 লাখ ডিস্ট্রিবিউটর, আজ পর্যন্ত কোনো ব্যক্তি কইতে পারবো না কারোর সাথে ফাইন্যান্সিয়াল দুর্নাম আমার আছে, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। যাই হোক, এখন আপনি এই কাজটা করছেন। যখন আপনি ডেস্টিনির জন্য কাজ করবেন, যখন ডেস্টিনিতে এই আমরা যারা ছিলাম কেউ ছিল না, তখন মাত্র 12-13 জন এভারেজে, শুধুমাত্র সিম্পল ডিস্ট্রিবিউটর। আপনি ডিক্লারেশন দিয়ে দিচ্ছেন, ডেস্টিনিকে কবরে শোয়ালাইছেন, আর ডেস্টিনি নাই। তখন এই আমিন ভাই, আমরা যারা আছি, আমরা ডেস্টিনিতে কি পাবো জানি না, বাট এটা আমরা জানি আমাদের জীবনের গুনাহ খাতা কিছু থাকলে এই উদ্দেশ্যে যদি জনগণ এই টাকা পায় এবং এই কর্মসংস্থান ফেরত পায়, আমাদের গুনাহগুলি মাফ হইতে পারে। আজকে আমিনুল ইসলাম সেন্ট্রাল পিএইচডি ফোরামের সভাপতি, এই আসাদ, তারপরে আপনার হিরো, তারপরে আবুল কালাম আজাদ, এরপর আছে জহিরুল ইসলাম, বোরান শিকদার, এরপর আছে কামরুল, চেয়ারম্যানের সহযোগী কামরুল আলম, এরপরে আপনার আরো পাশাপাশি আরো কিছু লোক আছে, যেমন মনির ভাই, হাদিস ভাই। এইরকম 12-13 জনের নিয়ে আমরা তখন মাতা সেন্টারের দোতলা তিনতলায় যে কনফারেন্স রুম ছিল, সেখানে আমরা প্রবেশ করি, আমরা আলোচনা করার জন্য। কিরে ভাই কি করব? তখন এই ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম এবং আপনার আমি তাদেরকে বলবো না, আপনাদের বিবেচনা দেখেন, গাউসেল ওয়াজের টিপু তাদের 200-250 লোক নিয়ে আমাদের উপরে হামলা করে। আমরা মাত্র 12-13 জন লোক, কোনো শেয়ার হোল্ডার নাই, কোনো ডায়মন্ড নাই। এবং সেখানে আমাদের সাথে মারামারি করার পরে আমাদের লোকজন থানায় যায়। রফিকুল আমিন বৈশাখী টিভিতে পিএইচডিদেরকে চান্দাবাজ বলে বিজ্ঞপ্তি দেন, এবং পরের দিন রাত্রে থানায় থাকেন, পরের দিন চলে আসেন। সেখানে শহীদ সহ এরাও 6-7 জন ছিল, আমাদের 6-7 জন ছিল। তখন শামসুল হক ভুইয়া, শক্তিধর ব্যক্তি, আওয়ামী লীগের, উনি আপনার ডিটুকে অ্যাসোসিয়েটেড এমডি। যখন আমরা পুলিশ নিয়ে সহযোগিতা করে মাতা সেন্টার থেকে এদেরকে বাইর করলাম, বলেন আমাদের সাথে এমন কিছু নাই, আমরা সাহসী ব্যক্তি ছিলাম, আমরা সৎ ব্যক্তি ছিলাম, বিদায়ী এই তাদের হাজার হাজার লোকের ডিটুকে অ্যাসোসিয়েটেড সদস্য থাকা সত্ত্বেও, শামসুল হক ভুইয়া লোকজনের থাকা সত্ত্বেও তারা আপনার এখান থেকে বাইরে হইতে বাধ্য হয়েছে। আর কিছু না, কারণ আমরা আইনি ভাবে বৈধ। আজকেও আপনারা গুটি কয়েক বলেন, ভাই সৎ মানুষ হইলে গুটি কয়েকের বেশি লাগে না। কুকুর, আপনার একটা কুকুরে 6টা-7টা বাচ্চা দেয়, একটা 6টা-7টা বাচ্চা দেয়। আর গরু 2 বছরে একটা বাচ্চা হয়। কিন্তু প্রত্যেক কোরবানির ঈদে গরু এবং কত লক্ষ লক্ষ গরু কাটা হয়, এবং আপনার প্রতিদিন লক্ষ লক্ষ গরু কাটা হয়। কিন্তু এরপরেও কিন্তু গরু হালাল জিনিস, এটার কিন্তু বরকত আছে। কুত্তা কখনো আপনার ওই কুত্তার বাজার দিয়ে মিলানো যায় না। সৎ মানুষ যারা সাহসী মানুষ, তাদের সংখ্যা কম হইলেও যথেষ্ট, আইনি ভাবে যদি বৈধ থাকে। আর বেআইনি করলে অসংখ্য লোক থাকলেও কাম হবে না। আপনাদের ডিটুকে অ্যাসোসিয়েটেড 800-900 লোকের, ভাই আপনাদের লজ্জা লাগে না? আপনারা 90% কালকে বলতেছে ডেস্টিনি রফিকুল আমিনের পক্ষে। আপনার সংখ্যা 8330। যদি একজন এমডি, একজন ডিএমডি, একজন চেয়ারম্যান হয়, তাও তো আপনার 3 দুগুণা 600 লোক, 700 লোক, 800 লোক হওয়ার কথা। আপনাদের লোক হওয়ার কথা হাজার হাজার।
আগে বুঝতে হবে আপনারা যারা এখানে আছেন তারা হচ্ছে কমিশনভোগী, তারা হলো 2 নম্বরের অংশীদার। আপনি ডেস্টিনি 2000 লিমিটেডের এত বড় এতগুলা লোকের প্রতিষ্ঠানের যখন আমরা এখানে যাই শেয়ার হোল্ডারদেরকে জোগাড় কইরা খুঁজা 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 বাইর কইরা আমরা তলবি সভা গঠন করাইলাম, সেই তলবি সভা যখন কাজ শুরু করে দিল এই শহীদুল ইসলাম গং এবং আপনার বৈশাখী টিভির যন্ত্রণায় শেষ পর্যন্ত আদালতে যাইতে বাধ্য হয় ওই বোর্ড ব্যবসা করার জন্য। এবং আদালতে যখন ব্যবসা করার জন্য যায় তখন রফিকুল আমিন ডেস্টিনি অবসায়নের জন্য আবেদন করেন। এইটা কারে দিয়ে করাইছেন? জনাব সিরাজুল মনির, কোম্পানির শেয়ার হোল্ডার। আমার কথা হলো দেখেন, বিবেকের কাছে প্রশ্ন করেন, যিনি আবেদন করছেন ডেস্টিনি বন্ধ হওয়ার জন্য আজকে ডেস্টিনির পক্ষে উনি কাজ করবেন? রফিকুল আমিন যদি ভালো লোক হইতেন তখন কিন্তু বলতেন যে তোমরা করো। যখন উনি অবসান চাইছেন তখন আদালত থেকে প্রশ্ন করছেন কি ব্যাপার, আপনারা ব্যবসা করতে চান না কেন? প্রতিষ্ঠান তো অন্য প্রতিষ্ঠানে ব্যবসা করা হয়, আপনারা করতে চান না কেন? বলে না আমরা ফেরেশতা, আউলিয়া, আমরা আউলিয়া, এরা হলো 2 নম্বর। তাহলে ঠিক আছে, ভালো 1 নম্বর দিয়ে দিন। লাজ লজ্জা নাই, পিছিয়ে পিছিয়ে যায়, আবার কইছে যায় আমগুলো দেন, 4 জনের দেন। এনিওয়ে আপনাদেরকে নিয়ে ভোট গঠন হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু ওইখানে এর পরেও আপনি কিন্তু সমস্যার সৃষ্টি করছেন। ভাই আপনার এত ইগো কেন? 45 লক্ষ লোক, 45 লক্ষ লোকের প্রতিষ্ঠান। আমরা কখনো রফিকুল আমিনের লোক না, আমি এই প্রতিষ্ঠানের পক্ষে কাজ করছি। আমরা কখনো জাকির হোসেন কিসলুর লোক না, তাহলে জাকির হোসেন কিসলু আমাদেরকে মাসে মাসে মাসোয়ারা দিত। জাকির হোসেনদেরকে যখন আমরা বসাইছি, জাকির হোসেন কিসলুদেরকে বোর্ড গঠন করছি, তখন তারাও আমাদেরকে চিনে নাই। এবং এই যে আশরাফুল আমিন বর্তমানে দায়িত্বে আছে, আমরা যখন শুরু করছি আশরাফুল আমিন ছিল না। গত পরশু আশরাফুল আমিন বলছে যে আপনারা আমার লোক না, আপনারা ডেস্টিনি ডিস্ট্রিবিউটর, আমি আপনাদের না, আমি কোম্পানির লোক, আমি 45 লক্ষ লোকের পক্ষে কাজ করব এবং কর্মসংস্থানটা ফেরত আনবো। আপনাদের কথার গুরুত্ব আমাদের কাছে, আমার কাছে নাই। আমাদের কষ্ট লাগলেও আমরা ওয়েলকাম জানাইছি, কারণ একটা কলা গাছ হোক, যিনি ডেস্টিনি পরিচালনা করবেন, 45 লক্ষ লোকের কর্মসংস্থান ফেরত দিবেন, তারাই আপনার আমার কাছে, আমাদের কাছে বীর। গতকালকে দেখলাম উনি গাউসে কি মাওলানা, হ্যাঁ মাওলানা কুতুবে খাজা, হ্যাঁ কি বলে এটারে, মাওলানা কুতুবে খাজা ফিজি বাবা, ওনার অভিশাপ সবাই দেন। আরে ভাই আপনারা যে 45 লক্ষ লোকের অভিশাপ দিতেছে 12 বছর, আচ্ছা আমার মায় অভিশাপ দিছে, আমার বাবা অভিশাপ দিছে, আমার বউ অভিশাপ দিতেছে। আমি যখন বাসা ভাড়া দিতে পারি না তখন আমি অভিশাপ দিই, যখন মানুষ আমার গর্তেন বাড়ি করে দেয় তখন অভিশাপ দিই, যখন আমি ওষুধ কিনতে পারি না তখন অভিশাপ দিই। লক্ষ লক্ষ লোক আপনারা অভিশাপ দেন, আপনি মাওলানা কুতুবে, হ্যাঁ খাজা আজমিরি, আপনি তাইজ্জুতি হয়ে গেছেন, তাইজ্জুত হয়ে মানুষের অভিশাপ দেন। আপনি আজ পর্যন্ত আপনার দ্বারা কারা উপকৃত হয়েছে? কেন ব্যক্তি আপনার দ্বারা উপকৃত হয় নাই। যেই লোকগুলি আপনার এখানে আসে প্রত্যেকের লোকের গামছা আপনার কাছে ধরা, কেউ লাভ নাই। একটা হলো ব্যবসা, আপনি 12 বছরের ডেস্টিনির একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি করতে পারেন নাই, একটা প্রোডাক্ট ডিভিশন তৈরি করেন নাই, আপনি ব্যবসা ভাগাভাগি করেন নাই, আপনি মানুষের টাকা ভাগাভাগি করছেন। 2012 পরে আপনি এ পর্যন্ত টাকা ভাগাভাগি করছেন। আপনি একটা প্রতিষ্ঠান করছেন 2012 সালের পরে, এতগুলো লোক নিছেন, যে একটা ইন্ডাস্ট্রি তৈরি করছি, অন্যের ফ্যাক্টরিতে সাবান বানান আবার বলেন আমার প্রোডাক্ট। ডেস্টিনির একটা নিজস্ব প্রোডাক্ট ইন্ডাস্ট্রি করতে পারেন নাই। আপনি একজন ব্যবসায়ী, আপনি ব্যবসায়ী না, আপনি টাকা ভাগাভাগি, এগুলো ছাড়েন। আমি আপনাকে বলবো আপনার যে গুণ আছে, আপনার যে কথা আছে, ভোকাল আছে, এটা পজিটিভ জায়গায় লাগান। আপনি নিজে এই জনগণের কাছে ক্ষমা চান। আপনাকে আমাদের দরকার, আপনি কথা বলতে পারেন, আপনার সাথে আমাদের বিরোধিতা নাই, শত্রুতা নাই, ব্যক্তিগত সম্পর্ক নাই, জায়গা জমিন লেনদেন নাই, জায়গা জমিন লেনদেন নাই। আপনি জনগণের কাছে বাঁচবেন কতদিন, আর কতদিন বাঁচবেন? বেশি সময় পাবেন না, মানুষ চিরজীবী না। হাদিসে আছে আপনি জিনা করছেন, জিনার জন্য মাফ চান, আল্লাহ মাফ করবে।
আপনি চুরি করছেন, চুরির জন্য মাফ চান, আল্লাহ মাফ করবে, কিন্তু আপনি পরের হক নষ্ট করছেন, এইটা আপনার কখনো মাফ হবে না। এই জায়গাটার ভিতরে আপনি আসেন। আপনার সাথে আমার বিরোধিতা, ঝগড়া, কথা বলার কোনো ইয়ে নাই তো। আমার একটাই সমস্যা, আমি হক কথা বলি। কারণ আমি আপনার কাছে ধরা খাওয়াইছেন, বাট আমি পাবলিকের কাছে ধরা নাই, আমি বিবেকের কাছে ধরা নাই। আমি সময় দিছি, গোল্ডেন টাইম দিছি, এটা নষ্ট হয়েছে। এটাকে ফেরত পাওয়ার জন্য জানি না ডেস্টিনি থেকে কি পাবো। আমার যা ক্ষতি হয়েছে, ডেস্টিনি এখন ফেরত আসতে আমার লাভ হবে না। কি লাভ হবে? আমি কি করব? এখানে যারা আমরা ভারতের মানে কয়েকজন আমরা যারা এখানে পরিশ্রম করতেছি, আমরা কি দিব ডেস্টিনি থেকে? কি দিব? আমাদের কি আছে? আমাদের সব শেষ। আমরা খাইয়া না খাইয়া এখানে পাহারা দিই। আর ওই দালাল গোষ্ঠী যারা আছে, দালালেরা পার্সেন্টেজ খাইছে। আরে ভাই দেখেন পরের ধনে পোদ্দারি কেমনে করে। এই যে পরের টাকা পকেটে নিয়ে আর রফিকুল আমিন সাহেব বাবা করতেছে, উনি নিশ্চয়ই আপনার এই যে মিটিং এ, জুম মিটিং এ কথা বলে, ফিজিক্যাল মিটিং করে, বাড়িতে যাইয়া বাসায় যাইয়া রাত্রে জিকির করে, মানে এভাবে বলে যে বাঙালিরে পাইছি ভোদাই, আমি বুঝাইছি আজ কি কি মিশা কথা কইছি, কি কি বাটপারি করছি। কার নিজে নিজে হাসে যে বাঙালির যে যা কই তাই বুঝে, তাই না? এই যে আপনি পরের ধনে পোদ্দারি, আপনি পরের টাকা দিয়ে আপনি ডিটুকে আম জনগণের লোক আপনি চিটাগাঙে নিয়ে যান বিমানে করে, আপনার লোকজনের গায়ে দিয়া সেন্ট্রাল গেরান বাইরায়, টাই পরা, কোট পরা, বাচ্চা আলাদা, আর আমাদের শরীরের থেকে গন্ধ বাইরায়, আমরা সাবান পাই না ব্যবহার করতে। আপনি আম জনগণের শত শত লোক বিমানে নিয়ে যান, টাকা পান কোথায়? কোত্থেকে আসে টাকা? আপনি ডিটুকে অ্যাসোসিয়েটের যে হোটেলে মিটিং করেন, আমরা ডেস্টিনি 2000 লিমিটেড একটা প্রোগ্রাম করতে পারি না। 100-200 টাকা দিয়ে সবাই চান্দা উঠাইয়া সিঙ্গারা দিয়ে আমরা ডেস্টিনি টিকার জন্য কাজ করি। আর আপনি হোটেলে প্রোগ্রাম করে আপনি পোস্ট করেন অবৈধ ডেস্টিনির কর্মকাণ্ড। আপনি তো ডেস্টিনির কর্মকাণ্ড করেন না, ডেস্টিনির নাম ব্যবহার করে টাকা উঠান, অন্য কাম করেন। এই যে ছবিগুলি ছাড়েন, আপনারা পোস্ট করেন, এটি টাকা পান কই? কে দেয় টাকা আপনাদেরকে? জনগণের টাকা। এগুলি করে মানুষের সাথে রসিকতা করতেছেন, মানুষেরকে বিপদে ফেলে। আমার একজন ডিস্ট্রিবিউটর বিদেশে থাকতেন, উনি 50 লাখ টাকার মাল্টিপারপাসে রাখছে, শেয়ার কিনছে, ডিপিএস এ রাখছে। এখন আইসা বলতেছে ভাই আমার একটা চায়ের দোকানে চাকরি দেন, দরকার হলে আমার 5,000-7,000 টাকা বেতনে চাকরি দেন, আমি চাল কিনুন না, টাকা নাই। কত কষ্টের মধ্যে আছে লোকজন, আপনার ভিতরে সেই উপলব্ধি নাই। আমি সুন্দরভাবে আমি বলছি, আমি আবারও এই কোম্পানির কোন ম্যানেজমেন্টে কারোর সাথে আমার ব্যক্তিগত শত্রুতা নাই। আমার উদ্দেশ্য, আমরা সময় দিছি, শ্রম দিছি, মেধা দিছি, আমরা ধৈর্য ধরছি। এই যে বাটপারগুলি বলে যে রফিকুল আমিনের 12 বছরের লড়াই করছে, আরে 12 বছরের মধ্যে আমরাও তো মানববন্ধন করছি রফিকুল আমিনের মুক্তির জন্য। বেটা তোরা কি আন্দোলন করছ? তোরা টাকা উঠেছ তার খাইছ। আমরাও তো পকেটের টাকা দিছি, রফিকুল আমিনের কোষেয়ারের টাকা দিছি। যে টাকা দিছি আপনার 3 লাখ টাকা যদি আমি দিয়ে থাকি কোষেয়ারের টাকা, সেই টাকার আজকে আমার জায়গা কিনা থাকলে এটার দাম হইতো 15 লাখ টাকা। আমি যে 5 লাখ টাকা দিছি ওই যে মার্চ অ্যাসোসিয়েটেড ডাইরেক্টর হওয়ার জন্য 5 লাখ টাকা নিছে, এই 5 লাখ টাকার সম্পদ থাকলে আমার এখন 20 লাখ টাকার সম্পদ হইতো। ফাজলামি করার একটা জায়গা পাস না। আমরাও মানববন্ধন করছি, আমাদের সেই ছবি আছে। আমরা রফিকুল আমিনের মুক্তি চাইছি, আমরাও ডেস্টিনির মুক্তি চাইছি, আমরাও পাবলিক টাকা দিছি, আমিও রফিকুল আমিনের টাকা উঠাইয়া দিছি পাবলিকের কাছ থেকে। আর ফাজিল গলি বলে যে এতদিন কইছিলেন আমরা 12 বছর লম্বা শিছি। 12 বছরটা তোমরা ভাগবটারা কইরা খাইছো, ভাগবটারা কইরা খাইছো তোমরা, তোমাদের এই জবাব দিতে হবে। এখনো সোজা হয়ে যাও। ডিটুকে জুমে মিটিং এ 800-900-10,000 লোক, এটি কঠিন কিছু না। এগুলি যে ইয়ার মতন এগুলি হয়, এগুলি কারোর তোরা 200-250 কোম্পানির মালিক, এগুলি তো হইবই। আমরা 100 করতেও আমাদের কঠিন অবস্থা হবে, কারণ আমরা এই 100 লোকে আমাদের জন্য যথেষ্ট, 200 লোকে আমাদের জন্য যথেষ্ট। আশা করি আমার এই আজকের এই বক্তব্যটুকু পুষে যাবে। আমি কারোর সাথে, আমি আবারও বলি, আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা আমার আবেগ, এটা আমার অনুভূতি, এটা আমার কষ্টের। আমি টিম বানাইছি, এটা আমার কষ্টের টিম। আমি শুরুতে বলছি এখানে আমার সময়, শ্রম, মেধা, অর্থ বিনিয়োগ আছে। আমার সাথে আমাকে নিয়ে ধিক্কার জানানোর আগে চিন্তা করতে হবে এই লোকটার নিচে 54টা পিএইচডি। একটা পিএইচডি এতে কত টাকা বিনিয়োগ হয়, আমি কত টাকা কোম্পানিতে দিছি। কৃতজ্ঞতা প্রকাশ করেন ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে এই লোকটার মাধ্যমে আমার সেল আসছে, সেই টাকা দিয়ে আমার কোম্পানির সম্পদ হয়েছে।
সেটা জানা উচিত। এই যে আমাদের লোকগুলি, প্রত্যেকটা লোক এগুলি সিনিয়র, সাইকেল হোল্ডারও না, ডেস্টিনি ডিস্ট্রিবিউটরও না, এরা মন্তব্য করে আমাদের বিষয়। আমরা তোমাদের বিষয়ে কোনো কমেন্টসও করি না, কারণ তোমাদের সাথে কমেন্টস করার মতন অবস্থান আমাদের নাই। আমরা রফিকুল আমিনের বিরুদ্ধে লড়াই করি, আমরা ন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে লড়াই করি, আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি। এই ন্যায় মানে অন্যায় পরাজিত হবে, অন্যায় পরাজিত হবে, ন্যায়ের জয় হবে, ডেস্টিনি ফেরত আসবে। আমি বলবো রফিকুল আমিন সাহেবকে, আপনি আপনার কোয়ালিটি, আপনি কথা বলতে পারেন, একটু মানসিক পরিবর্তনটা আনেন, একটু সিদ্ধান্ত নেন। শেষ বয়সে আইসাও কিন্তু মানুষের কাছে স্বীকার করেন, আপনার অসুবিধা নাই, ভুল হয়েছে। আপনি কোম্পানির দায়িত্ব নিবেন। এই লোকগুলি আপনার আজ না কাল, ভাই এই দিন না সেই দিন, মানুষ বাসে কতদিন, 13 বছর অপেক্ষা করছি, আর কতদিন? আপনি কালকে বলছেন যে জুম মিটিং এ আপনি বলছেন যে আপনি আগামী সপ্তাহে, আরে ভাই আপনি আগামী সপ্তাহে স্টার্ট করেন না, আমরা আপনার সাথে যোগ দেবো। আচ্ছা বলেন বাদ, আগামী সপ্তাহে আপনি স্টার্ট করেন, আইন ঠিক রেখে, আইনের মধ্যে থেকে আপনি করেন, ভবিষ্যতে যাতে আমরা বিপদে না পড়ি। আপনি আগামী সপ্তাহে যদি সপ্তাহ চালু করেন, আমরা আবার আমি বেসিক্যালি আমি আপনার সাথে যোগ দিব, কারণ আমি চাই ডেস্টিনি। আমি আশরাফুল আমিন বুঝি না, আমি জাকির হোসেন কিসলু বুঝি না, আমি মোহাম্মদ হোসেন বুঝি না, আমি রফিকুল আমিনও বুঝি না, যে চালাইব ডেস্টিনি। আমাদের সংগ্রাম ডেস্টিনি চালুর সংগ্রাম, আমাদের সংগ্রাম মানুষের বিনিয়োগের টাকা ফেরত দেওয়ার সংগ্রাম। তো আলমাস ভাই আপনাকে ধন্যবাদ, মঞ্জু ভাই, অপরাধী যেই হোক আমরা কাউকে ছাড় দেব না ভাই, আমরা ছাড় দেব না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। হ্যাঁ, এই আপনি দেখেন ওই যে আরেক দালাল বুলবুল আহমেদ, পারলে কোম্পানি চালু করে দেখাও তোমরা বাল ফালাইতে পারো কিনা। আরে বেটা, বাল না ফালাইতে পারলে এই যে বানিয়ে যে 5 বছরে ইয়ে করতে পারতি না, ফুটবে, হবে। রফিকুল আমিন চালাক না বেটা, আমাদের বাল ফালাইতে গছ। রফিকুল আমিনের ক যে আগামী সপ্তাহ কোম্পানি চালাক না, আমি তো এই মাত্র করলাম রফিকুল আমিন চালাক, জিন্দাবাদ কমু। ফাজিল কোথাকার, কার সাথে কমেন্ট করতে বুঝছস তুই? মনির হোসেন ভাই আপনাকে ধন্যবাদ, আপনি লাইভে আসছেন। হেলালুদ্দিন ভাই আপনাকেও ধন্যবাদ। যাই হোক, আমি অনেকক্ষণ সময় নিয়ে নিলাম ভাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যটি শোনার জন্য, এবং আমার ভুলভ্রান্তি কথাবার্তার অনেক জায়গায় ভাই মনের দুঃখে কষ্টে এদিক ওদিক হয়, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার যেই ভাষা, যে উদ্দেশ্যটা আপনি একটু কাইন্ডলি অ্যানালাইসিস করবেন, রিয়েলাইজ করবেন। আমরা সবাই মিলে, আমরা চাই না সবাই আমরা একসাথে কাজ করব ভাই, একটু সঠিক জায়গায় আসেন, ন্যায্য কথা বলেন, হক কথা বলেন, কারণ মানুষ পৃথিবীতে চিরস্থায়ী না। আমারও বয়স আপনার 58-59 হয়ে গেছে, আর বেশি দিন হয়তো বাঁচবো না। হাড়ের সমস্যা, হাঁটুতে সমস্যা, কোমরে ব্যথার সমস্যা, যে কোনো সময় চলে যাবো ভাই। আপনাদের বিরুদ্ধে কথা বলে আমি আপনাদেরকে অপরাধী করার মানসিকতা আমার নাই, কারণ আমাকেও মরতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ।